অনেক সময় প্রশ্ন আসে ধ্বনিতা কী বা মূলধ্বনি কী বা স্বনিম কী। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কারণ শব্দতত্ত্ব সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। অর্থাৎ শব্দতত্ত্ব কী বা শব্দতত্ত্বের ভাগগুলি কী কী বা শব্দতত্ত্বে কী কী রয়েছে তা আমরা অনেকেই জানি না। নমস্কার বন্ধুরা, ফ্রি বাংলা অল অ্যাবাউট বেঙ্গলি স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বাংলা নেট সেট প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আজকে আমরা আলোচনা করব বাংলা শব্দতত্ত্ব সম্পর্কে। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে বলবো আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের আলোচনায় থাকছে শব্দ কী, রূপিম কী, পদগুচ্ছ কী, পদ আমরা কাকে বলবো, শব্দকে গঠনগত দিক থেকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, অর্থগত দিক থেকে শব্দকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং শব্দতত্ত্ব সম্পর্কিত সংক্ষিপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ টিকা আজকের আলোচনায় আমরা আলোচনা করব। বাংলা শব্দতত্ত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের আলোচনায় আমরা আলোচনা করব, তাই আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে। তবু বলবো আলোচনাটি সকলে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনার প্রথমেই আমরা দেখব শব্দতত্ত্বের একটি বহু চর্চিত বিষয়, অর্থাৎ ধ্বনিতা বা মূলধ্বনি বা স্বনিম। যে ক্ষুদ্রতম ধ্বনির জন্য প্রায় একই রকম দুটি শব্দের অর্থ পার্থক্য ঘটে, তখন তাকে আমরা বলবো স্বনিম বা মূলধ্বনি বা ধ্বনিতা। যেমন কাল এবং খাল। এই কাল এবং খাল শব্দে প্রথমেই রয়েছে ক এবং দ্বিতীয় শব্দে রয়েছে খ। এই ক এবং খ হলো স্বনিম বা মূলধ্বনি। বাকি শব্দ কিন্তু একই রয়েছে, আ এবং ল, এখানেও রয়েছে আ এবং ল। রূপিম বা মূল রূপ কি? এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে আমরা বলবো রূপিম বা মূল রূপ। এই রূপিম হলো শব্দ গঠনের উপাদান, যেমন ভাই, বোন ইত্যাদি। রূপিম বা মূল রূপের আবার দুটি ভাগ রয়েছে, মুক্তরূপিম এবং বদ্ধরূপিম। প্রথমে আমরা মুক্তরূপিম কি তা দেখে নেব। মুক্তরূপিম, যে রূপিমগুলি নিজে নিজেই সরাসরি বাক্যে ব্যবহৃত হতে পারে সেগুলিকে আমরা বলবো মুক্তরূপিম, যেমন মা, ভাই, বোন। বদ্ধরূপিম, যে রূপিমগুলি অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে এককভাবে ব্যবহৃত হতে পারে না সেগুলিকে আমরা বলবো বদ্ধরূপিম। যেমন বালকেরা। এই বালকেরা শব্দে আমরা যদি ভাঙি শব্দটিকে বালক এবং এরা, এখানে এরা শব্দটি বা এরা মূল রূপটি এককভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, তাই এটি বদ্ধরূপিম। শব্দতত্ত্ব সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই জানতে হয় শব্দ কী বা আমরা কাকে শব্দ বলবো। অর্থপূর্ণ এক বা একাধিক ধ্বনিকে আমরা বলবো শব্দ। গঠনগত দিক থেকে শব্দের তিনটি ভাগ রয়েছে: সরল শব্দ, যৌগিক শব্দ এবং জটিল শব্দ। সরল শব্দ, যে শব্দ একটি মাত্র রূপিম নিয়ে গঠিত, তাই হলো সরল শব্দ, যেমন মা, ভাই, বোন ইত্যাদি। জটিল শব্দ বা প্রত্যয় নিষ্পদ শব্দ, এক বা একাধিক মুক্তরূপিমের সঙ্গে এক বা একাধিক বদ্ধরূপিমের সংযোগে অথবা শুধুমাত্র একাধিক বদ্ধরূপিমের সংযোগে গঠিত হয়, তাদের আমরা বলবো জটিল শব্দ বা প্রত্যয় নিষ্পদ শব্দ। যেমন মাস্টার যুক্ত দীর্ঘয় সমান কি মাস্টারি। আবার অন্য একটু উদাহরণ দিতে পারি আমরা, গড় যুক্ত অন গড়ন, গম যুক্ত অন গমন ইত্যাদি। যৌগিক বা সমাসবদ্ধ শব্দ, যেসব শব্দ একাধিক মুক্তরূপিম বা একাধিক শব্দ নিয়ে গঠিত হয় তাদেরকে আমরা বলবো যৌগিক বা সমাসবদ্ধ শব্দ। যেমন গড়ন পেটন বা আমরা বলতে পারি ভাই বোন। আবার অর্থগত দিক থেকে শব্দকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ, যে শব্দের
ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক এবং অভিন্ন, সেগুলিকে আমরা বলবো যৌগিক শব্দ। যেমন জলজ, এই জলজ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জলে যা জন্মায়। অন্যদিকে এর ব্যবহারিক অর্থ পদ্ম, শ্যাওলা, মাছ ইত্যাদি, অর্থাৎ দুটি অর্থই একই, তাই এটিকে আমরা বলবো যৌগিক শব্দ। রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এক রকমের কিন্তু প্রচলিত বা ব্যবহারিক অর্থ অন্য রকমের, তখন আমরা সেই শব্দগুলিকে বলবো রূঢ় শব্দ। যেমন মহাজন, এই মহাজন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো মহান যে জন, কিন্তু এর প্রচলিত বা ব্যবহারিক অর্থ সুদের ব্যবসায়ী। অর্থাৎ এখানে কিন্তু মহাজন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একরকম হচ্ছে এবং প্রচলিত বা ব্যবহারিক অর্থ অন্যরকম হচ্ছে, তাই এখানে হয়েছে রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ, যেসব শব্দ তার ব্যুৎপত্তিগত নানা অর্থকে সংকুচিত করে সুনির্দিষ্টভাবে একটিমাত্র অর্থকে বোঝায়, সেগুলিকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, উদ্ভিদ, জলজ ইত্যাদি। অর্থগত দিক থেকে শব্দকে আরও দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ, যেসব শব্দকে আর বিশ্লেষণ করা যায় না, একটি মাত্র ধাতু নিয়ে যেসব শব্দ গঠিত হয় তাদেরকে আমরা বলবো মৌলিক শব্দ। যেমন হাত, চল, কর ইত্যাদি। সাধিত শব্দ, মৌলিক শব্দের সঙ্গে বিভক্তি যোগে যে শব্দ গঠিত হয় তাকে আমরা বলবো সাধিত শব্দ। যেমন হাত যুক্ত আ সমান হাতা, অর্থাৎ হাত একটি মৌলিক শব্দ, তার সঙ্গে বিভক্তি যোগ হচ্ছে আ, এখানে হয়েছে হাতা। এরপর আমরা শব্দতত্ত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত টিকা নিয়ে আলোচনা করব। পদ, পদ কি এটা হয়তো আমরা অনেকেই জানি না। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দগুলিকে আমরা বলবো পদ। সাদৃশ্য কি, কোনো একটি শব্দের উচ্চারণের সঙ্গে মিল রেখে যদি আমরা অনুরূপ অন্য একটি শব্দকে নতুন করে গড়ে নিই, তবে আমরা সেই শব্দটিকে বলবো সাদৃশ্য। যেমন টাকার কুমির, এই শব্দটি আসলে ছিল টাকার কুবের, কিন্তু কুমির শব্দের সঙ্গে সাদৃশ্যের ফলে শব্দটি হয়েছে টাকার কুমির। মিশ্রণ বা বিমিশ্রণ, একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি সেই ভাষা অনুষঙ্গ সম্পূর্ণ অন্য একটি শব্দ মনে আসে এবং মূল শব্দের অংশবিশেষ বাদ গিয়ে মনে আসা শব্দটি যুক্ত হয়ে গিয়ে নতুন শব্দ গঠিত হয়, তখন আমরা তাকে বলবো বিমিশ্রণ। যেমন আনারস শব্দটি পর্তুগিজ থেকে বাংলায় আসা, শব্দটি ছিল আনানস, কিন্তু বাংলায় আনারস শব্দটির উৎপত্তি হয়েছে। আনানস এর নস অংশটুকু বাদ গিয়ে সেই জায়গায় বাংলায় রস শব্দটি যুক্ত হয়েছে, শব্দটি হয়েছে আনারস। আসলে আনারস একটি রসালো ফলের নাম, তাই রস শব্দটি মানুষের মনে সহজেই এসেছে। জোর কলম শব্দ, একটি শব্দ বা তার অংশবিশেষের সঙ্গে অন্য একটি শব্দ বা তার অংশবিশেষ যুক্ত করে নতুন শব্দ তৈরি হলে তখন আমরা তাকে বলবো জোর কলম শব্দ। ক্ষীণায়ন বিনয়ন, ক্ষীণায়ন কি, মহাপ্রাণ ধ্বনি যখন অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তখন আমরা তাকে বলবো ক্ষীণায়ন। যেমন দুধ থেকে দুধ। পিনায়ন, অল্প প্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তখন আমরা তাকে বলবো পিনায়ন। যেমন থুতু থেকে থুথু। বাংলা শব্দতত্ত্বের অন্তর্গত পরসর্গ একটি বহু চর্চিত বিষয়, সেই পরসর্গ কি তা নিয়েও আমরা আজকে আলোচনা করব। পরসর্গ, শব্দ বা ধাতুর পরে যা যুক্ত হয় তাই হলো পরসর্গ। যেমন চরণ, এই শব্দের অন শব্দটি হলো পরসর্গ, অর্থাৎ চর একটি ধাতু বা শব্দ, তারপরে যুক্ত হয়েছে অন, সেটি হলো পরসর্গ। শব্দতত্ত্বের অন্তর্গত শুভাসন আমরা কাকে বলবো? অমঙ্গল সূচক বা অশুভ সূচক শব্দকে কল্যাণ বা শুভ সূচক অর্থে প্রকাশ করার রীতিকে আমরা বলবো শুভাসন। যেমন কখনো যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন আমরা বলে থাকি যে ওই ব্যক্তি স্বর্গলাভ করেছে বা গঙ্গা প্রাপ্তি ঘটেছে। আবার আমরা বলে থাকি বিদায়কালে আসি, অর্থাৎ আসতে বলছি, কিন্তু আসলে আমরা
কাউকে বিদায় জানাচ্ছি। বিষমোচ্ছেদ শব্দের বিশ্লেষণ যেভাবে হওয়া উচিত অনেক সময় সেভাবে না হয়ে সাদৃশ্যের প্রভাবে বিকৃতভাবে হয়। শব্দের এই বিকৃত বিশ্লেষণকে আমরা বলবো বিষমোচ্ছেদ। যেমন নিধুবন, এই নিধুবন শব্দটির অর্থ ছিল রমণ বা কামকেলি। বন শব্দটির সাদৃশ্যের ফলে এখানে ভ্রান্ত বিশ্লেষণ সৃষ্টি হয়েছে। নিধুযুক্ত বন এর ভ্রান্ত অর্থ দাঁড়িয়েছে কেলি কানন। এছাড়া অন্য একটি শব্দ হলো বিধবা। বাংলা শব্দতত্ত্বের অন্তর্গত মুন্ডমাল শব্দ আমরা কাকে বলবো? আলোচনার আগে জানিয়ে দিই, আমাদের প্রতিটি বিষয় আলোচনা এবং তার উদাহরণ সম্পর্কে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন। মুন্ডমাল শব্দ কোনো বাক্যের বা বাক্যাংশের অন্তর্গত শব্দগুলির আদি অক্ষরগুলি যোগ করে যে শব্দ গঠিত হয় আমরা তাকেই বলবো মুন্ডমাল শব্দ। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বলতে পারি। ডে, এখানে সম্পূর্ণ কথাটি ছিল দরকার পড়লে ডেকো। ভুইকর শব্দ বা ভুয়া শব্দ কি? যেসব শব্দের মূল নেই অথচ তাকেই মূল শব্দ বলে ধরে নেওয়া হয়, তখন আমরা সেই শব্দটিকে বলবো ভুইকর বা ভুয়া শব্দ। যেমন প্রতিমা নিরঞ্জন, এই প্রতিমা নিরঞ্জন কথাটির নিরঞ্জন শব্দের অর্থ হলো জলে ভাসানো বা জলে নিমজ্জিত করা, কিন্তু এই প্রচলিত শব্দটির কোনো মূল নেই, তাই এই শব্দটি একটি ভুয়া শব্দের উদাহরণ হতে পারে। শব্দের ক্ষেত্রে আমরা দ্বিমাত্রিকতা বা দ্বাক্ষরতা কাকে বলবো? বাংলা ভাষায় উচ্চারণের ক্ষেত্রে সাধারণত একাধিক অক্ষরযুক্ত শব্দকে দুটি অক্ষরে বা দুইয়ের গুণিতকের অক্ষর উচ্চারণ করার প্রবণতা দেখা যায়, তখন আমরা তাকে বলবো দ্বিমাত্রিকতা। যেমন গামোছা থেকে গামছা, আবার অপরাজিত থেকে অপরাজিতা। এছাড়া রয়েছে পারলৌকিক থেকে পরলৌকিক। আজকের আলোচনায় কিন্তু আমরা শব্দতত্ত্বকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে চলেছি, আর সেই পর্যবেক্ষণের অন্যতম লক্ষ্য বাংলা শব্দতত্ত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য আহরণ। পরবর্তীতে রয়েছে স্পুনারিজম বা দূরতম ধ্বনির বিপর্যয় বা অনন্য ধ্বনি বিপর্যয়। এই বিষয়গুলি কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই হয়তো বইয়ে পড়েছি বা দেখেছি বা শুনেছি, কিন্তু সঠিক বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত। একটি শব্দের মধ্যে যেমন ধ্বনি বিপর্যয় ঘটতে পারে, তেমনি কোনো বাক্যের অন্তর্গত দুটি শব্দের মধ্যস্থ ধ্বনি বিপর্যয় ঘটতে পারে। একই বাক্যে ব্যবহৃত শব্দগুলির ধ্বনি যদি পরস্পর স্থান বিনিময় করে তখন আমরা তাকে বলবো স্পুনারিজম। যেমন এক কাপ চা, এই এক কাপ চা বলতে গিয়ে আমরা অনেক সময় উচ্চারণ করে ফেলি কি এক চাপ কা। এই ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে যেগুলি আমরা প্রতিনিয়ত মুখে বলে থাকি বা আমাদের বাস্তব জীবনে এগুলি আমরা অনেকেই বলে থাকি। বাংলা শব্দতত্ত্বের অন্তর্গত এই সংক্ষিপ্ত টিকাগুলি যেগুলি আমরা আজকে আলোচনা করছি সেগুলি কিন্তু প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাংলা ধনাত্মক শব্দ কি? ধ্বনির বা ভাবের অনুকরণে উচ্চারিত শব্দকে আমরা বলবো ধনাত্মক শব্দ। যেমন কট, এই কট শব্দটি একটি ধ্বনি, কিন্তু যখন আমরা উচ্চারণ করি কট কট আবার টন টন, তখন কিন্তু একটি বিশেষ ভাবকে বোঝায়, আর সেই বিশেষ ভাবকে বোঝানোর জন্যই সেই শব্দটি হয়ে ওঠে ধনাত্মক শব্দ। শব্দ দ্বৈত, মার্জনা করবেন, এখানে শব্দটি ভুল দেওয়া আছে, শব্দ দয়বায় ঐকার্থ, শব্দ দ্বৈত। যখন একটি শব্দ একসঙ্গে দুবার উচ্চারিত হয় এবং দুবার উচ্চারিত হবার ফলে ভিন্ন অর্থ প্রকাশ পায়, তখন আমরা সেই শব্দকে বলবো শব্দ দ্বৈত। যেমন আজ বেশ শীত শীত করছে, একটু খিদে খিদে পাচ্ছে। এরপর আমরা আসবো শব্দতত্ত্বের অন্তর্গত অনুকার শব্দ নিয়ে। অনুকার শব্দ কি? ভাবের সঠিক প্রকাশ ঘটাতে গিয়ে একটি বাক্যে যখন একটি শব্দের অনুকরণে অন্য একটি শব্দ ব্যবহৃত হয় কিন্তু দ্বিতীয় শব্দটির কোনো নিজস্ব অর্থ থাকে না, তখন আমরা তাকে বলবো অনুকার শব্দ। যেমন জল টল, চা টা, লুচি টুচি ইত্যাদি। এই শব্দগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এবং এই শব্দগুলি ছাড়াও হয়তো অনেক শব্দ আমরা ব্যবহার করি, হয়তো জানি না যে এগুলি অনুকার শব্দ বলে। সংকর শব্দ বা মিশ্র শব্দ কি? বাংলা শব্দভাণ্ডার পড়তে গিয়ে আমরা দেখেছি
যে নবসৃষ্ট শব্দ তার দুটি ভাগ রয়েছে, অনুদিত এবং সংকর বা মিশ্র শব্দ। সেখানেও রয়েছিল ভিন্ন ভিন্ন ভাষার ভিন্ন ভিন্ন শব্দ বা শব্দাংশ মিলিয়ে নতুন শব্দ তৈরি হলে তখন আমরা তাকে বলবো সংকর বা মিশ্র শব্দ। যেমন মাস্টার একটি ইংরেজি শব্দ এবং মশাই বা মহাশয় একটি বাংলা শব্দ, এই দুটি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? মাস্টার মশাই, যা কিনা একটি সংকর শব্দ বা মিশ্র শব্দের উদাহরণ। এরপর আমরা আসবো শব্দ বিভ্রম কি তা নিয়ে। বাংলা ব্যবহারকারীরা অজ্ঞতা বা অসাবধানতার ফলে অনেক সময় একটি শব্দের পরিবর্তে প্রায় সমধ্বনি যুক্ত অন্য একটি শব্দ ব্যবহার করে, তখন আমরা তাকে বলবো শব্দ বিভ্রম। যেমন ধোঁয়া যুক্ত কুয়াশা, ধোঁয়াশা, নিশ্চল যুক্ত চুপ, নিশ্চুপ ইত্যাদি। এই শব্দ বিভ্রমের হয়তো আরও উদাহরণ রয়েছে, কিন্তু আজকে তার আমরা আলোচনা করছি না। এরপর আমরা লোক নিরুক্তি নিয়ে আলোচনা করব। অপরিচিত দেশি বা বিদেশি শব্দ লোক বিশ্বাসের ফলে যদি পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে বা পরিচয় লাভ করে, তখন আমরা তাকে বলবো লোক নিরুক্তি। যেমন আরাম চেয়ার শব্দটি, ইংরেজি শব্দ আর্ম চেয়ার থেকে এই শব্দটি এসেছে। আরাম চেয়ার শব্দটির অর্থ হাতলওয়ালা চেয়ার, কিন্তু এই চেয়ারে বসলে বেশ আরাম বোধ হয়। সাধারণ লোকবিশ্বাসের ফলে তাই এর নাম হয়েছে আরাম চেয়ার। এই যে একটি অপরিচিত শব্দ লোক সাধারণের মুখে পরিচিত শব্দের রূপ পেল, তা এখানে হয়েছে লোক নিরুক্তি। এইভাবে হসপিটাল একটি ইংরেজি শব্দ, সেই হসপিটাল থেকে লোক বিশ্বাসের ফলে প্রচলিত শব্দ হয়েছে হাসপাতাল। বিভাষা উপভাষার একটি বিশিষ্ট ও স্বতন্ত্র আঞ্চলিক রূপকে আমরা বলবো বিভাষা। বিভাষা কথার অর্থ বিমিশ্র ভাষা, অর্থাৎ একাধিক ভাষার বৈশিষ্ট্যযুক্ত ভাষাকে প্রাচীন পণ্ডিতেরা বলছেন বিভাষা। বঙ্গালী উপভাষার অন্তর্গত চট্টগ্রাম অঞ্চলের বাংলা ভাষায় কিছুটা বিশিষ্টতা বা স্বতন্ত্র দেখা যায়, যাকে আমরা বিভাষা বলতে পারি। নিভাষা বা নিজ ভাষা ব্যক্তি বিশেষের কোনো বাক্য বা শব্দ ব্যবহারে যদি স্বাতন্ত্র্য ঘটে এবং তার পরিচিত জনেরা যদি সেটি ব্যবহার করতে থাকে, তবে সেই স্বতন্ত্র শব্দ বা বাক্যকে আমরা বলবো নিজ ভাষা বা নিভাষা। আমরা অনেক সময় গ্রাম্য মেয়েদের মুখে এরকম নিভাষা বা নিজ ভাষা ব্যবহার করতে দেখি। যেমন কাল অর্থে উদিনা, এই কথাটি অনেক সময় ব্যবহার করে মেয়েরা। অপভাষা এক ভাষা বা উপভাষা সম্প্রদায়ের ব্যক্তি যদি ভালো করে না শিখে বা না জেনে অন্য ভাষা বা উপভাষা ব্যবহার করে, তবে উচ্চারণে বা শব্দ ব্যবহারে কিছুটা বিকৃতি ঘটতে পারে। এইরূপ বিকৃত ভাষাকে আমরা বলবো অপভাষা। যেমন একটা ইংরেজি শব্দ ধরে নিতে পারি আমরা, হু কামস দেয়ার, এই কথাটির বিকৃত অর্থ এখন দাঁড়িয়েছে হুকুমদার, অর্থাৎ এটি একটি অপভাষা। এই অপভাষা সম্পর্কে ডক্টর সুকুমার সেন একটি মন্তব্য করেছেন, যা আমরা আমাদের আলোচনায় আনতে পারি। তিনি বলেছেন, উচ্চারণের দিক দিয়ে বিচার করতে গেলে ভারতবাসী আমরা ইংরাজি ভাষার সম্পর্কে অল্প বিস্তর অপভাষী, অর্থাৎ ম্লেচ্ছ। এরপর আমরা আলোচনা করব প্রতিবেষ্টিত ধ্বনি এবং স্বরতন্ত্রী কি তা নিয়ে। প্রতিবেষ্টিত ধ্বনি, এই প্রতিবেষ্টিত ধ্বনি আমরা পড়েছি আমরা যখন আলোচনা করেছি বাংলা ব্যঞ্জন ধ্বনির ভাগগুলি, তখন প্রতিবেষ্টিত ধ্বনি জিহ্বার সম্মুখ প্রান্ত উল্টে গিয়ে শক্ত তালুকে বা মূর্ধাকে স্পর্শ করে শ্বাসবায়ুকে বাঁধা দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে আমরা বলবো প্রতিবেষ্টিত ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি। যেমন ট ঠ ড ঢ। রেট্রোফ্লেকশন, এই শব্দটির অর্থ পশ্চাৎ দিকে বেঁকে যাওয়া। এই ধ্বনিগুলি উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ গোল হয়ে বেঁকে যায়, তার ফলে শ্বাসবায়ু জিহ্বা দ্বারা বেষ্টিত হয়ে নির্গত হয়, তাই এই ধ্বনিগুলিকে আমরা বলবো প্রতিবেষ্টিত ধ্বনি। স্বরতন্ত্রী কি? শ্বাসনালীর স্বরযন্ত্রের মধ্যে দুটি শোলসিক ঝিল্লি বা জিভের মতো পাতলা নমনীয় পর্দা থাকে। এই পর্দা দুটিকে আমরা বলবো স্বরতন্ত্রী। এই পর্দা দুটি গলার সামনের দিকে পরস্পরের সঙ্গে যুক্ত, পিছনের দিকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন। এই পর্দা দুটি দুপাশে সরে গিয়ে মাঝখান দিয়ে বাতাস যাওয়ার পথ করেছে, সেই পথকে আমরা বলবো স্বরপথ। ঊর্ধ্বস্থ উচ্চারক কি?
ধ্বনি উচ্চারণের সঙ্গে সংযুক্ত অর্থাৎ বাকযন্ত্রের মুখগহ্বরের যে অঙ্গগুলি মুখবিবরের ঊর্ধ্বভাগে রয়েছে সেগুলিকে আমরা বলবো ঊর্ধ্বস্থ উচ্চারক, যেমন ওষ্ঠ, উপরের দন্তমূল, উপরের দাঁত, তালু ইত্যাদি। এরপর আমরা আসবো নিম্নস্থ উচ্চারক কি তা নিয়ে। ধ্বনি উচ্চারণের সঙ্গে সংযুক্ত অর্থাৎ বাকযন্ত্রের মুখগহ্বরের যে অঙ্গগুলি মুখবিবরের নিম্নে অবস্থান করে সেগুলিকে আমরা বলবো নিম্নস্থ উচ্চারক, যেমন অধর, জিভের নিচের দাঁত, জিহ্বার পশ্চাৎভাগের পেশি ইত্যাদি। ত্রিস্তর কি? তিনটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে বা পরস্পর উচ্চারিত হলে তখন আমরা তাকে বলবো ত্রিস্তর, যেমন মিয়াও, এখানে রস্বই আ এবং অ তিনটি স্বরধ্বনি পরপর উচ্চারিত হয়েছে। চতুস্বর, চারটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে বা পরপর উচ্চারিত হলে তখন আমরা তাকে বলবো চতুস্বর, যেমন হাওয়াই, এখানে আ, ও, আ এবং রস্বই পরপর চারটি স্বরধ্বনি উচ্চারিত হয়েছে। পঞ্চস্বর, পাঁচটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে বা পরপর উচ্চারিত হলে হয় পঞ্চস্বর, যেমন খাওয়াইও, এখানে আ, ও, আ, রস্বই ও এই পাঁচটি স্বরধ্বনি পরপর উচ্চারিত হয়েছে। বাংলা শব্দতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণটা জানতে হলে অবশ্যই আমাদের জানতে হয় বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি, বাক্যের অন্তর্গত যেসব ধ্বনিকে সুস্পষ্ট ও পৃথক এককে ভাগ করা যায় সেগুলিকে আমরা বলবো বিভাজ্য ধ্বনি, যেমন রাম খায়, একে বিশ্লেষণ করলে পাওয়া যাবে র যুক্ত আ যুক্ত ম। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পৃথক পৃথক এককগুলি পাওয়া গেল তাই এটি হলো বিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি, বাক্যের অন্তর্গত যে ধ্বনিকে সুস্পষ্ট ও পৃথক পৃথক এককে ভাগ করা যায় না সেগুলিকে আমরা বলবো অবিভাজ্য ধ্বনি, যেমন তুমি খাবে, এটি ভাঙলে আমরা পাবো ত রস্যু ম রস্যই। কিন্তু এগুলি ছাড়াও বাক্যটিতে আরেকটি ধ্বনি আছে, সেটি হলো সূক্ষ্ম সুরের প্রবাহ, যার কারণে বাক্যটি প্রশ্নবোধক হয়েছে। এই সুরটিকে আমরা সতর্কভাবে শুনলে কানে ধরা পড়ে, তাই এটি হলো অবিভাজ্য ধ্বনি। শব্দ শাসাঘাত, যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরের উপর আমরা জোর দিই, সেখানে শাসাঘাত দিই এবং তার ক্রিয়া সেই শব্দ বিশেষে সীমাবদ্ধ থাকে, তখন তাকে আমরা বলবো শব্দ শাসাঘাত। যেমন গামছা, এই গামছা শব্দে আমরা গা এই শব্দটির উপর শাসাঘাত দিচ্ছি। এরপর আমরা আসবো বাক্য শাসাঘাত কি তা নিয়ে। যখন কোনো বাক্যের অন্তর্গত কোনো বিশেষ শব্দের উপর জোর দেবার জন্য ওই শব্দের কোনো অক্ষরকে জোরের সঙ্গে উচ্চারণ করা হয় এবং তার ক্রিয়া সেই বাক্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে আমরা বলবো বাক্য শাসাঘাত। যেমন রাম কলকাতায় কাজ করে, এই বাক্যে রাম শব্দটির উপর জোর দেওয়ার জন্য আমরা রা এই ধ্বনিতে শাসাঘাত দিচ্ছি। আমরা আবার বলছি, বাংলা শব্দতত্ত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের আলোচনায় আমরা আলোচিত করছি, তাই আলোচনাটি একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু সম্পূর্ণ শব্দতত্ত্ব আলোচনা করতে গেলে আমাদের এই বিষয়গুলি অবশ্যই জানতে হবে। যেমন উপবাক্য, বাক্যের অন্তর্গত কিছু পদ সমষ্টি যখন একটি খণ্ডিত অর্থ প্রকাশ করে এবং পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে, তখন আমরা তাকে বলবো উপবাক্য। যেমন মানুষ যখন যন্ত্রযুগের যান্ত্রিকতায় বিপন্ন, তখন প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ এনে দিলেন বিভূতিভূষণ, এটি একটি পূর্ণবাক্য। এর মধ্যে মানুষ যখন যন্ত্রযুগের যান্ত্রিকতায় বিপন্ন, এই অংশটির অর্থ পূর্ণ না হলেও এর একটি অর্থ আছে, অর্থাৎ অংশটি খণ্ডিত অর্থ প্রকাশ করেছে এখানে, এবং পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, তাই এখানে এটি উপবাক্য হতে পারে। এরপর আমরা আসবো পদগুচ্ছ কি তা নিয়ে। উপবাক্যের চেয়েও ক্ষুদ্রতম পদসমষ্টি যার কিছু অর্থ আছে এবং যা আরও খণ্ডিত, তখন আমরা তাকে বলবো পদগুচ্ছ। আমরা আগের উদাহরণ থেকেই এই পদগুচ্ছের উদাহরণটা টানব। আমরা আগের উদাহরণে বলেছি, মানুষ যখন যন্ত্রযুগের যান্ত্রিকতায় বিপন্ন, তখন প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ এনে দিলেন বিভূতিভূষণ। এই সম্পূর্ণ উদাহরণটির মধ্যে
উপবাক্য ছিল মানুষ যখন যন্ত্রযুগের যান্ত্রিকতায় বিপন্ন। এখন আমরা উপরে উল্লেখিত উপবাক্য অর্থাৎ মানুষ যখন যন্ত্রযুগের যান্ত্রিকতায়, এই উপবাক্য থেকে পদগুচ্ছ নির্ণয় করছি। পদগুচ্ছটি হবে যন্ত্রযুগের যান্ত্রিকতায়, অর্থাৎ এটি আরও খণ্ডিত এবং এর একটি অর্থ রয়েছে। আজকে এই পর্যন্ত। আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আজকের আলোচনা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের চ্যানেলটি কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা এই ধরনের বাংলা নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।